আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বোমা ফাটালেন, বললেন ডিপ স্টেট চেয়েছিল তারা 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুক। এর পরপরই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও সাবেক উপদেষ্টা, তিনি আবার বললেন হাদিকে ডিপ স্টেট হত্যা করেছে। ঘটনা কি? কেন একের পর এক এরকম স্বীকারোক্তি বা বিস্ফোরক মন্তব্য? এটি নিয়ে আজকে একটু আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির অসংখ্য ঘটনা ঘটছে, বাংলাদেশ ভালোভাবে চলছে না, এটা আমরা যখন বুঝতে পারছি তখন এই এনসিপির দুই নেতা, এই সাবেক উপদেষ্টা যে মন্তব্য করছেন সেটি আমাদের কেবল বিস্মিত করছে না, বরং আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন হঠাৎ তাদের এই উপলব্ধি, কেন তারা ডিপ স্টেটকে এইভাবে সবার সামনে উন্মোচিত করে দিচ্ছেন। আমরা যখন 24 সালের জুলাই অগস্টে যখন সেই জঙ্গি অভ্যুত্থানটা চলছিল, আমরা কিন্তু বলছিলাম যে এটা জামাত শিবিরের আন্দোলন, এর পেছনে রয়েছে মার্কিন ডলার, এর পেছনে রয়েছে পাকিস্তানের আইএসআই। আপনারা আমাদের বিশ্বাস করেননি। এই একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে আমি দেখি, যে আমরা যখন সত্যি কথা বলি, আমরা যখন যৌক্তিক কোনো কথা বলি, তখন আমরা সংখ্যালঘুর দলে পরিণত হই। মিথ্যের সপক্ষে অনেক মানুষ এসে জড়ো হয়, যেটা হয়েছিল জুলাই অগস্টে। জুলাই অগস্টে যারা রাজপথে গিয়েছিলেন সবাই যে জামাত শিবিরের সদস্য তা নয়, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে তারাও নেমে গিয়েছিলেন। তারা মনে করেছিলেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার না জানি কত খারাপ। আজকে প্রায় 2 বছর হতে চললো, 1.25 বছর। আমি জানি না সেই সব মানুষের উপলব্ধি কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখি, অনেকেই রিয়েলাইজ করছেন যে দ্যাট ওয়াজ দেয়ার রং ডিসিশন, দ্যাট ওয়াজ দেয়ার রং অ্যাক্টস। হাউএভার, এই দুই উপদেষ্টা, মানে আসিফ তো বোমা ফাটালেন, এটা নিয়ে গতকাল কথা বলেছি, ডিপ স্টেটকে একদম উন্মোচিত করে দিলেন। এখন একটা প্রশ্ন আসছে যে ডিপ স্টেট আসলে কারা? এই ডিপ স্টেট, আমরা যখন ডিপ স্টেট বলি সারাক্ষণ তো মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের কথা মাথায় আসে। তাহলে কি মার্কিন ডিপ স্টেটের একটা বাংলাদেশ শাখা আছে? বাংলাদেশে কি একটা ডিপ স্টেট আছে? আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমি কোনো স্পেসিফিক আনসার পাইনি। সো এটা আসিফ, নাহিদ এরা আরো স্পেসিফিক বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের আগে, বিশেষ করে 2018-র পরে যে মুভমেন্ট গুলো হয়েছে, তখন কিছু লোক কিছু সংগঠনের ব্যানারে নিয়মিত সেমিনার করতেন, তারা আবার নিয়মিত প্রথম আলো, ডেইলি স্টারে কলাম লিখতেন, এবং এরা কিন্তু সব একই ভাষায় একইভাবে কথা বলতেন। এদের একটাই টার্গেট ছিল শেখ হাসিনা খারাপ, এবং তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একটা বিশাল কাজ শুরু করেছিলেন, এবং এর পেছনে কিন্তু একটা বড় রকমের ফান্ডিং আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি গতকাল একটা লিস্ট পেয়েছি, সেখানে একদম কোন প্রজেক্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কত ডলার দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল প্রজেক্টের খেলা, কিন্তু এই প্রজেক্টের আন্ডারে যে হিডেন এজেন্ডাটা ছিল সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে। শেখ হাসিনার প্রধান অপরাধ, শেখ হাসিনা বাংলাদেশ প্রেমী। শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে ভারত বলেন, আমেরিকা বলেন, কারোর সাথে কোনো আপোষ করতে রাজি না। সুতরাং বাংলাদেশে, বিশেষ করে এই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, কক্সবাজার বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বলেন, আরাকান আর্মিকে সাপোর্ট করা বলেন, এই সব কিছু, চিটাগাং পোর্টের দখল নিতে চাইলে যাই বলেন, সবকিছুর প্রধান অন্তরায় ছিল শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা দেশের স্বার্থ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চান, এবং এগুলো তিনি বলে গেছেন। তিনি বলেছেন আমরা বিশ্বাস করিনি, আমরা দুর্বৃত্তকে বিশ্বাস করেছিলাম, আমরা প্রতারককে বিশ্বাস করেছিলাম, আমরা ছলনাময়ীদের বিশ্বাস করেছিলাম। তার পরিণতি কি হতে পারে সেটা 18 মাসে ডক্টর ইনুস দেখিয়েছে। একজন বিশ্ব বাটপার, যিনি শান্তিতে নোবেল পেয়ে দেশটাকে অশান্তিতে ভরে দিয়েছিলেন। এবং 2006 সালে ডক্টর ইনুসকে নোবেল দেওয়া হয়েছিল বাংলাদেশকে মাথায় রেখে, এবং 2007 সালেই তাকে ক্ষমতায় আনার জন্য
প্রাথমিক পরিকল্পনাটা করা হয়েছিল, কিন্তু সেবার তিনি ওই 2 বছরের ক্ষমতা হবে না 10 বছরের ক্ষমতা চাই, আলটিমেটলি তিনি হননি। কিন্তু তিনি বেঁচে আছেন, 86 বছর হয়ে গেছে তার। তিনি ক্ষমতা নিয়ে বাংলাদেশের হো মা সারা করে দিয়ে এখন তিনি আবার গার্লফ্রেন্ড নিয়ে জাপান গেছেন, ঘুরে বেড়াবেন, মোজ করবেন, সরকারি নিরাপত্তায় থাকবেন। কিন্তু আমাদের এই বাচ্চা উপদেষ্টা দুইটা, এরা কেন এই সরল স্বীকারোক্তি দিচ্ছেন সেটা নিয়ে যখন আমি ভাবছি, আমার কাছে কয়েকটা ব্যাখ্যা মাথায় এসেছে। তার মধ্যে একটা হলো যে নিশ্চয়ই আবার নতুন করে কোনো ঘোট পাকাচ্ছে, না হলে কেন তারা এটা এভাবে বলবে। এখন ডিপ স্টেট যাদের পক্ষ থেকে এরা মাঠে নেমেছিল, যাদের ভাড়াটে হিসেবে এরা খেটেছিল, এই ডিপ স্টেট আসলে এত সুদূর প্রসারী এবং গভীরভাবে ষড়যন্ত্রগুলো করে, এগুলো আমার আপনার পক্ষে ভাবা সম্ভব না। আমরা হয়তো কিছু ক্লু দিতে পারি, যেমন এখন আমি বলতে পারি যে এরা যেহেতু এই বিষয়গুলো বলছে, নিশ্চয়ই এদের নতুন কোনো ধান্দা আছে, কিন্তু স্পেসিফিক আবার কি ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে পারবো না। হয়তো বলবো যে যে নতুন সরকারটা আসছে, তারেক রহমান তার প্রতি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তারা সরকার বিরোধী আন্দোলন করবার জন্য কোনো ইস্যু খুঁজতেছে বা পথ খুঁজতেছে, সেখানে আবার তারা দেশি বিদেশি ডিপ স্টেটের সমর্থন চাচ্ছে, এটা হইতে পারে। সো এটা হলো প্রথম সম্ভাবনা, যে দেয়ার ইজ সামথিং বিং কুকড আপ, মানে কোথাও কোনো একটা কিছু তৈরি হচ্ছে আমাদের সবার অন্তরালে। দ্বিতীয় হতে পারে যে আসলে এগুলো তাদের ইনম্যাচিউরিটি। এই যে ছেলেগুলা, এগুলো হলে ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, কেউ কেউ কোনো গোপন পরিচয় থাকতো, এদের তো কেউ চিনতো না। তো এরা যখন এত বড় একটা ষড়যন্ত্রের পার্ট হিসেবে দায়িত্ব পেল এবং প্রায় অকল্পনীয় ভাবে তারা আগের সরকারকে দেশ থেকে সরিয়ে নিজেরা ক্ষমতার জোর দখল করলো, তখন আর তাদের ঠিক যে আপনি মানে না, গায়ে মোড়ল বা এরকম কি যেন একটা আছে না, তো এরা আসলে ঠিক বুঝতে পারছে না। এরা সব, এর আগে হাসিব নামে একজন সাবেক সমন্বয়ক, তিনি বলেছিলেন যে তারা বিপ্লবের সাথে মেট্রো রেল ভেঙেছেন, পুলিশ হত্যা করেছেন, হ্যাঁ, এগুলো না করলে নাকি বিপ্লব সফল হতো না। কিন্তু এই যে স্বীকারোক্তি দিয়ে একটা ডকুমেন্ট রেখে দিলেন, এটা আজ হোক কাল হোক, এই স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু এই সমন্বয়কদেরই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু ওই যে ইম্যাচিউর বলে দিয়েছেন, এই ইম্যাচুরিটির এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে প্রচন্ড হতাশা থেকে তারা এগুলো বলছেন, যে তারা তো 2024 জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের পরে তারা তো ন্যাশনালি একটা হিরো হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাক যেমন ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না, তো এই আপাত দৃষ্টিতে হিরো গুলো কিন্তু অচিরেই স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাদের সামনে একটা সুযোগ এসেছিল, বাংলাদেশের যতটুকু পরিবর্তন প্রয়োজন আমরা চাই, মানুষ প্রত্যাশা করেছিল সেটি করার। কিন্তু তারা কি করেছে? তারা মব সন্ত্রাস কায়েম করেছে। তারা অর্থনৈতিকভাবে প্রচন্ড অসৎ ছিল। তারা যারা হোস্টেলে ঠিকমতো খাইতে পারতো না, কোনো মতে পাতলা ডাল একটু মাংস সবজি দিয়ে ভাত খাইতো, তারা এক একজন এখন শত শত কোটি টাকার মালিক। এই যে আসিফ ভুইয়া বলেন, নাহিদ ইসলাম বলেন, সক্রেটিস মাহফুজ বলেন, আসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, এরা সব শত শত কোটি টাকা কামাই করেছে। এরা আমাদের সংস্কারের কথা বলেছে, স্বপ্নের কথা বলেছে, পরিবর্তনের কথা বলেছে। হ্যাঁ, শেখ হাসিনার কত দোষ, এই শেখ হাসিনা তো এদের তুলনায় সহস্র গুণ ভালো, যদি কম্পেয়ার করতেই হয়। কম্পেয়ার আসলে হয় না, আপেলের সাথে তো আর মাকাল ফলের কম্পেয়ার হয় না। তো এখন তারা এখন তাদের যে পতন ঘটেছে, তারা যে ছাত্র জনতার কাছে আর গ্রহণযোগ্য কেউ নেই, তাদের এখন জামাতের সি টিম অরিজিনালি সেই জামাতের সাথে জোট বেঁধে ভুয়া ভোটে, সন্ধ্যার ভোটে, এমনকি হেরে যাওয়ার পরেও জোর করে তাদের এমপি হতে হয়। তো তারা এটা হয়তো মানতে পারতেছে না, কিন্তু তাদের অবস্থানটা দেশবাসীর কাছে ক্লিয়ার, তাদের এখন আর প্রয়োজন নেই। ডিপ স্টেট কি তাদের উপর আর বিশ্বাস করে? ডিপ স্টেট তো তাদের ব্যবহার করে ছুড়ে ফেলেছে। আমার এক বড় ভাই চমৎকার একটা উদাহরণ দিয়েছে, এটা বলতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে
আমার এই প্রোগ্রাম যারা শোনেন সবাই আমরা অ্যাডাল্ট। কন্ডোম ব্যবহারের পরে ছুঁড়ে ফেলতে হয়। তো এইসব সমন্বয়, মায়ে খাদানো, বাপে তাড়ানো, এই টোকাই সমন্বয়গুলো আসলে কন্ডোমের মতো। এরা ডিপ স্টেটকে চেনে না। বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধু হত্যায় অনেককে ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে একজন ছিল আওয়ামী লীগেরই নেতা, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ খন্দকার মুস্তাক হোসেন। সে মুস্তাক কিন্তু বছরের পর বছর জেল খেটেছে 75-এর পরে। 81 দিনের মাথায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম রাজনীতিতে ব্যবহৃত হওয়ার পরে কন্ডোমের মতো যে নিক্ষিপ্ত হয়েছে, এটা নতুন কিছু না। তো এই আসিফ, নাহিদ বা যারা আজকে মনে করছে যে একসময় ন্যাশনাল হিরো ছিলাম, এখন কি হলো, তোমরা বাবা কন্ডোমের পরিণতি আজকে ভোগ করতেছো। নাথিং নিউ। বাংলাদেশে যে সর্বনাশটা হয়েছে, একদিন না একদিন ডেফিনেটলি এর থেকে আমাদের উত্তরণ হবে, এবং সেটা আমরা চাই যে খুব বেশি দেরি যেন না হয়। বাংলাদেশ অলরেডি অনেক পিছিয়ে গেছে, কেউ বলে 50 বছর, কেউ বলে 100 বছর। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একজন শেখ হাসিনা দরকার। শেখ হাসিনার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। যারা আমার সাথে তর্ক করতেন যে একজন মানুষের বিকল্প কেন থাকবে না, এটা যদি কেউ মারা যায় বা কাজ করতে না পারে সেটা অন্য কথা, কিন্তু দ্য বেস্ট অপশনস উই হ্যাভ এট দিস মোমেন্ট, আমি সবসময় বলি বাংলাদেশের দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার এন্ড শি ইজ শেখ হাসিনা। সুতরাং এসব টোকাই, এরা আজকে নিজেদের ফাঁদে নিজেরা আটকা পড়েছে, ব্যবহৃত হচ্ছে। এদের আর গোনার টাইম বাঙালির নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে জামায়াতে ইসলামীর আইনজীবীরা, শিশির মনিরেরা, সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো নেতারা দিনের পর দিন বসে ফ্যাসিস্ট যাতে কোনো প্রধানমন্ত্রী না হতে পারেন, কাজেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার যেসব যুক্তি তর্ক করে যেসব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন, বিএনপি যখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বসাবে, তখনও তো সেই ভারসাম্য আসে নাই সংবিধানে। তার মানে তখনও এমন একজনই এসে রাষ্ট্রপতি পদে বসবেন যিনি শুধুমাত্র বিএনপিরই লোক এবং শুধুমাত্র বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরই অনুগত লোক। তারেক রহমানের হাতে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা একটা তুরুপের তাস বা ট্রাম্প কার্ডের মতো রয়ে গেছে। এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবেন বলেই কিন্তু রাষ্ট্রপতি তফসিল ঘোষণার পরের দিনই, মনে থাকবে, রয়টার্সে হঠাৎ করে তার বঙ্গভবনের বন্দি দশা থেকে এক সাক্ষাৎকার দিয়ে তিনি জানান দিয়ে বসলেন যে তিনি প্রস্তুত আছেন পদত্যাগের জন্য নির্বাচন হয়ে যাওয়া মাত্র যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবেন। সম্প্রতি তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার হয়েছে যে তারেক রহমানও ভীষণভাবে তার সঙ্গে যোগাযোগে ছিলেন। 2024-এর আগস্টের পর থেকেই তাকে সমর্থন সুরক্ষা দেওয়ায় তারেক রহমানের অবদান এবং ভূমিকাও কম ছিল না। কাজেই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন রয়টার্সকে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়ে, সেটা যে তারেক রহমানের ইঙ্গিতে এবং তারেক রহমানের সমর্থন নিয়েই, তাতে কোনো সন্দেহ থাকে না। আর সম্প্রতি তিনি যে আবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই কালের কণ্ঠকেই বলেছেন যে যদি বিএনপি সরকার চায় তাহলে তিনি তার মেয়াদ পূর্ণ করতে প্রস্তুত আছেন, সেটাও যে তারেক রহমানের ইঙ্গিতে বলেছেন, তাতে কোনো সন্দেহ নাই। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুত রেখেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে প্রয়োজন হলেই তিনি পদত্যাগ পত্র দেন এবং বিনা ঝামেলায় সরে যান। বিনিময়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রী অন্তত নাহিদ ইসলামরা যেমনটা চান, তাকে গ্রেফতার করা, তার বিচারের মুখোমুখি করা, সেটা থেকে হয়তো তাকে রক্ষা করবেন তারেক রহমান। আর অন্যদিকে আরেকটি বিষয় যেটা তারেক রহমানকে এই রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার ফলে তিনি অর্জন করছেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে হই হট্টগোল করতে থাকুক, এই হই হট্টগোল চলতে থাকুক, আর প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে কিছুমাত্র কর্ণপাত না করে সময় ক্ষেপণ করে আরো কিছুটা সময় পার করে দিতে
প্রস্তুত হয়ে আছেন। দুদিক থেকেই রাষ্ট্রপতি পদে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তারেক রহমানের জন্য ভালো কাজ করছে। সংসদ গরম করুক, চাইলে জামায়াতে ইসলামী রাজপথ এই মুহূর্তে গরম করার কোনো সক্ষমতা যে জামায়াতে ইসলামীর কিংবা জাতীয় নাগরিক পার্টির নাই, সেটা বিএনপি মানে দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজপথে আন্দোলন আর সংসদ উত্তপ্ত রেখে নিশ্চিতভাবে জানে। কাজেই সংসদে তারা যা দেখিয়েছে সংসদ অধিবেশনের প্রথম দিনে, সেটা করে যেতে দেওয়াই তারেক রহমানের এক রকমের একটা অনুগ্রহ, এক রকমের একটা পরিকল্পনা আপাতত। এবং সে কারণেই তারেক রহমান কিন্তু বিএনপির সংসদ সদস্যদের সাথে অধিবেশনের আগের দিন যে প্রস্তুতি সভা করেছেন, সেখানেও তিনি বিএনপির সংসদ সদস্যদেরকে এক রকমের নির্দেশনাই দিয়ে রেখেছেন যে তারা মার্জিত থাকবেন, তারা সংসদকে শুধু শুধু উত্তপ্ত করবেন না, একটা বাক বিতণ্ডার জায়গায় নিয়ে যাবেন না। এবং যে কারণে সংসদে জামায়াতে ইসলামীর এহেন ব্যবহারের কোনো পাল্টা ব্যবহার দেখা যায়নি প্রথম দিনে। আর জামায়াতে ইসলামীকে ওষুধ দিয়ে গেছে আমেরিকা। তারেক রহমানের কাছে সে খবর সবচেয়ে পাকাপাকি ভাবে আছে, যেহেতু খবরটা আপনার আমার কাছেও আছে, সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়েছে। সৈয়দ মোহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এই অঞ্চলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই নেতা যখন ঢাকা এলেন, তার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে পল কাপুর সরাসরি তাদেরকে বলেছেন সংসদকে কার্যকর করতে একটি কার্যকর এবং সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে। এবং পল কাপুর তাদেরকে বলেছেন যে ডেপুটি স্পিকার পদ নেওয়ার ব্যাপারে তারা কি ভাবছেন। মানে ভাবেন, আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি একদিকে যেমন সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছেন, ঠিক তেমনি জামায়াতে ইসলামীকে দেখা দিয়েছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীকে পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণই জামায়াতে ইসলামীর এই যে রাজনৈতিক দল হিসেবে একটা নেতৃত্বের পর্যায়ে চলে আসা, সেই বিষয়টি এক রকমের বরদাস্ত করবে, সমর্থন করবে। কারণ তারাই যেহেতু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরে এই সংসদটা, সেটা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী এই সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর এখনই সংসদে ঢুকে জুলাই সনদ আর সংবিধান সংস্কার করে সংসদটাকে ব্যতিব্যস্ত করে তুলবে না। সবচেয়ে বড় কথা, ব্যতিব্যস্ত করলেও অকার্যকর করে ফেলবে না। যে কারণে জুলাই সনদের সবচেয়ে বড় প্রবক্তা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিন্তু দেখাই করেন নাই পল কাপুর, এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেও সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কার পরিষদে যে তারা শপথ নিলেন, বিএনপি যে নেয় নাই, এসব নিয়ে জটিলতা নিয়ে কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন সংসদ কার্যকর করতে হবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে, এবং তিনি বলেছেন বরং জামায়াতে ইসলামী যেন সক্রিয় ভূমিকা রাখতে, বিএনপি যে তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ডেপুটি স্পিকারের পদটা নিয়ে নিতে, সেটাও যাতে নিয়ে নেয়। এই অবস্থায় তারেক রহমান জানেন ওষুধ এসেছে এমন জায়গা থেকে যে এই মুহূর্তে জামায়াতে ইসলামী রাজপথ গরম করার কথা কোনোভাবেই ভাববে না। আর জাতীয় নাগরিক পার্টির সক্ষমতা তো দেখাই গেল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাষ্ট্রপতি সরানোর আন্দোলনে 30 জন লোককেও জড়ো করতে পারেন নাই। আর জামায়াতে ইসলামী যখন বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই বিএনপি, আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ নেব না, এবং শপথের দিনেই বিক্ষোভ ডেকে বসেছিল বাইতুল মোকাররমের গেইটে, মানে তাদের পরিচিত জায়গা, যে জায়গায় তারা সাধারণত গেলেই কয়েকশো লোক জড়ো করে ফেলতে পারে, সেখানেও শেষ পর্যন্ত তারা বিক্ষোভটি বাতিল করেছিল। কারণ রাজপথে এই ইস্যু নিয়ে যাওয়ার এখন তাদের শক্তিশালী পক্ষগুলোর কাছ থেকে অনুমোদনও নাই এবং তাদের সামর্থ্যও নাই। এই অবস্থায় আসলে কি ঘটবে সংসদে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী এরা আরো প্ল্যাকার্ড নিয়ে হাজির হবেন। হাসনাত আব্দুল্লাহরা স্লোগান দেওয়া শুরু করেছেন সংসদ ভবনে। কাজেই সংসদের ভেতরে অধিবেশন কক্ষে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সৈয়দ মোহাম্মদ তাহেরেরা স্লোগান দেবেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা যখন
যখন মারমুখী হয়ে উঠবেন, তখন সৈয়দ মোহাম্মদ তাহেরি তাদেরকে কোনোভাবে সামাল দেবেন, তারা ওয়াকআউট করবেন, কিন্তু আপাতত সংসদের ভেতরেই এসব হম্বিতম্বি করবেন। আর তারেক রহমান একেবারে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে ধরে রেখে ট্রাম্প কার্ডটা তার হাতে রাখবেন। ওই যে এরপরে একটা সময় আসবে, যদি সংসদকে ততটা ব্যতিব্যস্ত করে সত্যি সত্যি ফেলতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, যদি সত্যি রাজপথে কিছুমাত্র উত্তেজনা সৃষ্টি করতে পারে এই রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, এই জুলাই সনদ ইস্যু নিয়ে, তাহলে তারেক রহমান তাদের সামনে দুটো অপশন দেবেন, যে রাষ্ট্রপতির অপসারণ চায় তারা, নাকি তারা জুলাই সনদ নিয়ে আরো বিতর্ক তর্ক করে যেতে চায়, এবং এক সময় হয়তো মুখ রক্ষার জন্য জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর দাবির মুখেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করবেন, এবং তারপর আপাতত জনগণ ততদিনে এত বিরক্ত হয়ে পড়বেন এই জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির ওপর, ইউনূস আমলের এই অস্থিতিশীল মাসের পর মাস কাটানোর পর আবার তাদের এই দাবি ওই দাবির মুখে, যে তখন তাদেরকে আপাতত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করেছেন, যেমন তিনি রয়টার্সকে আগেই বলে রেখেছিলেন, আর তারপর তিনি সেই পদত্যাগ করে কোনো সেফ এক্সিটে চলে গেছেন, সেটা তাদের সহ্য করে নিতে হবে। এবং তাদের সহ্য করতে হবে যে রাষ্ট্রপতি পদে তখন বিএনপি তাদের পক্ষে আরো বেশি অনুগত বিশ্বস্ত এমন একজন ব্যক্তিকে বসাবেন, যিনি কিনা বিএনপির ক্ষমতা এক রকমের আরো স্থায়ী এবং পাকাপোক্ত করতে সহায়তা করবেন, এবং আগামী নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ মনে রাখতে হবে, জুলাই সনদ তো হয় রাষ্ট্রপতির অপসারণ, নাইলে জুলাই সনদ নিয়ে আন্দোলন, এই তো সামনে পথ জামায়াতে ইসলামীর। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে জামায়াতে ইসলামীর আইনজীবীরা, শিশির মনিরেরা, সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো নেতারা দিনের পর দিন বসে ফ্যাসিস্ট যাতে কোনো প্রধানমন্ত্রী না হতে পারেন, কাজেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার যেসব যুক্তি তর্ক করে যেসব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন, বিএনপি যখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বসাবে, তখনও তো সেই ভারসাম্য আসে নাই সংবিধানে। তার মানে তখনও এমন একজনই এসে রাষ্ট্রপতি পদে বসবেন, যিনি শুধুমাত্র বিএনপির লোক, এবং শুধুমাত্র বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরই অনুগত লোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির জন্য এখন অবস্থাটা অনেকটা নো উইন নো উইন, মানে কোনো দিকেই জেতার কোনো উপায় নাই। আর তারেক রহমানের জন্য এখন রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে পরিস্থিতিটা দুদিকেই উইন উইন। এই অবস্থায় বিএনপি কে রাষ্ট্রপতিকে সরাবে? আপাতত না। বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নিয়মিত সংসদে নাটক করতে 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 হয়রান হয়ে যেতে দেবে। বিএনপি কি মনে করছে জামায়াতে ইসলামী এই মুহূর্তে রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারবে? কোনো কারণ নাই। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিও জানেন লোক জমানোর কোনো সামর্থ্য এই মুহূর্তে তাদের নাই। আরো নাই এই কারণে যে জাতীয় নাগরিক পার্টি যে 6-7টা সিট পেয়ে গেছে, সেই সংসদ সদস্যরা নিশ্চিতভাবেই সংসদ সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করে তাদের নিজ নিজ এলাকায় স্থায়ী হয়ে সংসদে এবং রাজনীতিতে একটা স্থায়ী জায়গা করে নিতে চান। মানে এক ধাক্কায় এই যে তারা এমপি হয়ে গেলেন একটা ভাগাভাগির নির্বাচনে, এই জায়গা থেকে তারা এত সহজে সরে গিয়ে নিজেদেরকে রাজনীতি থেকে এক রকমের নিজেরাই অপসারণ করে ফেলার মতো বোকামি করতে তারা প্রস্তুত নন। দেখেন, জামায়াতে ইসলামী একাই 70-এর মতো আসন পেয়েছে। জামায়াতে ইসলামের জন্য এত বড় জয়, এবং সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পুরো সংসদ নির্বাচনের সব এলাকাতেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, মানে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীরা। তাহলে জামায়াতে ইসলামী এই সময়ে স্থানীয় নির্বাচনে আরো শক্তিশালী পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা না করে, তাদের এমপি পদপ্রার্থী এবং এমপিদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী না করে, তাদের রাজনৈতিক ভিত্তি আরো শক্তিশালী না করে, কেন সংসদে আর রাজপথে বিবাদে লিপ্ত হয়ে এই সময়ে নিজেদেরকে ক্ষমতা থেকে সম্পূর্ণ অপসারণ করে একটা ঝুঁকির মধ্যে চলে যাবে? মানে এর তো কোনো
লজিক থাকতে পারে না। আপাতত একটা বড় ট্রাম্প কার্ড রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেটা দিয়ে জামায়াতে ইসলামীকে মুখ বাঁচানোর সুযোগ করে দেবেন তারেক রহমান, নাকি জামায়াতে ইসলামীকে অযথা শক্তি ক্ষয়ের একটা ব্যবস্থা করে দেবেন, সেটা দেখবার